গরুকে জবাই করার ক্ষেত্রে যে নিয়ম আছে, এখানে দেখবেন আইনের ব্যাখ্যা খুব পরিষ্কার ছিল না। আইনে আছে, আইনে অনেক কিছু থাকে, সেটা রূপায়ণ সরকারকে করতে হয়। সরকার এতদিন সেগুলো রূপায়ণের দিকে দৃষ্টি দেননি। নতুন সরকার দৃষ্টি দিতে চাইছেন, খুব ভালো, দৃষ্টি দিন, কিন্তু অন্ততপক্ষে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষকে রক্ষা করার দিকে নজর দিন, তাহলেই বিষয়টা মিটে যায়। সার্টিফিকেট আর একটা ওই ডাক্তারের সার্টিফিকেট। আচ্ছা, এটার জন্য আপনি সাধারণ মানুষ যিনি কিনে আনলেন গরুটা তাকে ধরছেন। আপনি গরু হাটগুলোতে এই সার্টিফিকেট আগে দেওয়া হতো না কেন, এই প্রশ্নটা করলেন না কেন? এক, মানুষ সচেতন, মানুষ আইন মেনে চলবেন, মানুষ আইনের পক্ষে। আমাদের রাজ্যের মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ, তারা আইনের রূপায়ণ করবার জন্য তারা প্রস্তুত আছে। কিনে নিয়েছেন তাদেরটা কী হবে? আমি সরকারকে বলবো, অনুরোধ করবো, যারা কিনে নিয়েছেন তাদের বিষয়টা একটু দেখা। দুই, যারা এইটার উপরে নির্ভর করে থাকেন, যাদের অর্থনীতি, যারা গো পালন করেন, তাদের অর্থনৈতিক দিকটাকে দেখা, তাকে ব্যালেন্স করা, এই কাজটা সরকারকে করতে হবে। সেটা আমার মনে হয় খুব জরুরি, এবং এইভাবে সমস্যাটার সমাধান আমাদের করতে হবে। দাদা, হঠাৎ করে রাজ্য সরকারের যে সার্কুলার জারি করেছে, তাতে করে পশু পালনকারী এবং গোমাংস বিক্রি করা যারা, তারা বিশাল বিপদে পড়েছে, কী বলবেন? প্রথম কথা, হঠাৎ করে এটা হয়নি। এটা 1950 সালের একটা আইন, 2018 সালে কলকাতা হাইকোর্টের একটা রায়, তাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছেন। এটা আইন ছিল। যেটা ছিল না সেটা হচ্ছে আইনের প্রকৃত রূপায়ণ। আইনের প্রকৃত রূপায়ণে বাধা কী ছিল বলুন তো? আজকে আপনি বলছেন যে গরু যদি আপনি কোরবানির জন্য ব্যবহার করেন, তাহলে আপনাকে দুটো ডকুমেন্ট দিতে হবে, পঞ্চায়েত সমিতির সার্টিফিকেট আর একটা ওই ডাক্তারের সার্টিফিকেট। আচ্ছা, এটার জন্য আপনি সাধারণ মানুষ যিনি কিনে আনলেন গরুটা তাকে ধরছেন। আপনি গরু হাটগুলোতে এই সার্টিফিকেট আগে দেওয়া হতো না কেন, এই প্রশ্নটা করলেন না কেন? এই সার্টিফিকেট দেওয়া হতো না। আমি সরকারকে বলবো দুটো দিক দেখতে। দেখুন, এক, মানুষ সচেতন, মানুষ আইন মেনে চলবেন, মানুষ আইনের পক্ষে। আমাদের রাজ্যের মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ, তারা আইনের রূপায়ণ করবার জন্য তারা প্রস্তুত আছে। কিন্তু এই যে সরকারের ল্যাচেস ছিল আইনের ইমপ্লিমেন্টেশন দেখতে, আগের সরকারগুলো, যারা কিনে নিয়েছেন তাদেরটা কী হবে? আমি সরকারকে বলবো, অনুরোধ করবো, যারা কিনে নিয়েছেন তাদের বিষয়টা একটু দেখা। দুই, যারা এইটার উপরে নির্ভর করে থাকেন, যাদের অর্থনীতি, যারা গো পালন করেন, তাদের অর্থনৈতিক দিকটাকে দেখা, তাকে ব্যালেন্স করা, এই কাজটা সরকারকে করতে হবে। সেটা আমার মনে হয় খুব জরুরি, এবং এইভাবে সমস্যাটার সমাধান আমাদের করতে হবে। কিন্তু যে কথাটা উঠে আসছে, যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করানোর চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে, তাতে কিছু অংশের মানুষের সমাজে একটা, তাদের যে অভিপ্রায়, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এরা উদ্দেশ্যটা এদের সৎ নয়। কিছু মানুষ সরকার একটা কারণে করছেন, কিন্তু তাকে নিয়ে প্রচারটা এমনভাবে করা হচ্ছে, সেই অভিপ্রায়টা একদমই সৎ নয়। তারা চাইছেন যে যাতে করে এটাকে নিয়ে আবার একটা পরিস্থিতি গরম হয়। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার সাধারণ মানুষ, তারা জানেন যে এই ধরনের অশান্তি করলে মানুষেরই ক্ষতি। যার জন্য সেই মানুষ আজকে তারা কিন্তু শান্তির পক্ষে তারা। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, এবং এইখানে সরকারের যে দায় আছে সব দায় নিয়েই কিন্তু দেখা উচিত। বেশ কিছু পশুপালনকারী তারা বলছেন যে আমাদেরকে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ। হ্যাঁ, ঠিকই তো। আজকে যদি দুম করে একটা বিষয়কে নিয়ে, যেটা চলছিল না, আইনে আছে, আইনে অনেক কিছু থাকে, সেটা রূপায়ণ সরকারকে করতে হয়। সরকার এতদিন সেগুলো রূপায়ণের দিকে দৃষ্টি দেননি। নতুন সরকার দৃষ্টি দিতে চাইছেন, খুব ভালো, দৃষ্টি দিন, কিন্তু অন্ততপক্ষে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষকে রক্ষা করার দিকে নজর দিন, তাহলেই বিষয়টা মিটে যায়। তাহলেই তো বিষয়টার কোনো সমস্যার সৃষ্টি করে না, একটা ব্যালেন্স তৈরি হয়। সেটা তো সরকারের কাজ। আমি আশা করবো সরকার সেদিকে নজর দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে গোমাংস বিদেশে রপ্তানি করে নাম্বার 3 নম্বরে রয়েছে। তো দেশের মানুষ খেতে পারবে না, অথচ আমরা রপ্তানি করে বিদেশে পাই। দেখুন, উদ্দেশ্যটা তো খুব স্পষ্ট, রপ্তানি করব, এখানকার মানুষ খেতে পাবে না, পাক না পাক, পুষ্টি, স্বল্প মূল্যের মাংস, এগুলি অনেক ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো যাতে মানুষের পক্ষে না যায়, তার জন্যই কিন্তু আজকে সরকার এটা করতে চাইছেন। কিন্তু সরকার আইনটা মনে করিয়ে দিচ্ছেন। আইনটার যখন উদ্দেশ্য ছিল, সেখানে কিন্তু এই আমদানি রপ্তানির বিষয়টা মাথায় রেখেই কিন্তু আইন, মানে 50 সালের আইনটা ছিল। রপ্তানিতে ভারতবর্ষ যখন গোমাংস রপ্তানির ক্ষেত্রে আজকে 3 নম্বরে গোটা পৃথিবীতে, যখন এটা হচ্ছে, সেই সময় কিন্তু এই আইনটা ছিল। ফলে আইনটাকে যে নতুন করে সরকার কিছু বলছেন না। আমার বক্তব্যটা এই জায়গায়, যে সরকার নতুন করে আইন করে দিলেন এরকম বিষয়টা নয়। আইনটা ছিল, আইনটার প্রয়োগ করা মনে করিয়ে দিল, এবং তার ফলে কিছু কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। ফলে এটা মাথায় রেখে আমি আবেদন করব সকলকে, যে এই বিষয়ে যদি আইন থাকে, সেই যে আইনে যা আছে সেটাকে মাথায় রেখে এই বিষয়টা হোক। সরকারকে বলবো, যারা কিনে ফেলেছেন তাদের জন্য একটা বিশেষভাবে তাদেরটাকে যেন সহৃদয়ে
সরকার এটাকে বিবেচনা করে। এই যে যেমন কুরবানির জন্য বলা হয়েছে যে 14 বছরের বয়স বেশি হলে তারপরে সেগুলোকে কুরবানি বা জবাই করে খেতে পারবে, তো যারা রপ্তানি করছে তাদের কি এই একই নিয়ম? আমি বলছি প্রথম কথা, আজকে জবাই করার ক্ষেত্রে যে নিয়ম আছে এখানে দেখবেন আইনের ব্যাখ্যা খুব পরিষ্কার করে বলা আছে কোনটা রপ্তানি করা যাবে, কোনটা জবাই করা যাবে। আর এই জবাই করা রপ্তানি করা এই গোটা প্রক্রিয়াটার মধ্যে যেটা আইনে বলা আছে সেইভাবেই হবে। ফলে আর এই যে একটা আছে স্লটার হাউস, সরকারি স্লটার হাউসে করতে হবে, এগুলো তো আছেই, কিন্তু সরকারি স্লটার হাউস কোথায় কোথায় আছে এটা তো দেখতে হবে। সরকার তালিকা প্রকাশ করুক। আজকে দাঁড়িয়ে আপনার একটা বা দুটো সরকারি স্লটার হাউস আছে, আপনি সেই স্লটার হাউসের উপর নির্ভর করে এই বিষয়টা করাতে পারবেন না, তা আপনাকে স্লটার হাউসের দিকে যেতে হবে। তাহলে এই পরিকাঠামো তৈরি করার দিকে সরকারকে নজর দিতে হবে। গতকাল মোহাম্মদ সেলিম সাহেব বললেন যে আমরা আইনি চলা হচ্ছে, সেই দিকে আমরা লড়াই করছি, আমাদের চেষ্টা হচ্ছে, আমরা হয়তো কালকে পরশুর মধ্যে বিষয়টা নিয়ে আমরা আজকে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি হচ্ছে যে ধর্মীয় যেগুলো ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুলিশ ভাতা, এগুলো আমি স্বাগত জানাবো। ধর্মীয় ভাতা আবার কেন পাবে? ইমাম সাহেবের বাড়ির ছেলেকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করুন সরকার, পুরোহিতের বাড়ির ছেলেকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করুন সরকার। ইমাম মুয়াজ্জিমদের ভাতা বন্ধ হয়েছে, আমি খুশি। পুরোহিত ভাতা বন্ধ হয়েছে, আমি খুশি। আমাদের প্রতিবেশী দেশ যখন চায়না, কোরিয়া, জাপান তারা টেকনোলজি থেকে বহু এগিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশের কে কি খাবে সেই নিয়ে ব্যস্ত। কোন মন্দির ব্যস্ত রাখা হচ্ছে, মানুষ ব্যস্ত নয়, মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে। খুব স্পষ্ট কথা, আমাদের দেশে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে আগ্রাসন সেটা এমন একটা জায়গায় পৌঁছচ্ছে, সেখানে একদলীয় ব্যবস্থা, একরকম সংস্কৃতি তৈরি করার জন্য, একটা আধিপত্যবাদের প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালানো হচ্ছে। স্পষ্ট কথা, তাদের রাজনীতিটা আধিপত্যের রাজনীতি, সেটা তারা বিস্তার করতে চাইছেন। এই যে দেখুন না, আজকে আধিপত্য দেখানোর জন্য যেভাবে আপনার উচ্ছেদ, রেকলেস উচ্ছেদ যেটা শুরু হয়েছে, সর্বত্র হচ্ছে। আজকে এই রেকলেস উচ্ছেদ কেন করা হচ্ছে? আমার বক্তব্য হচ্ছে, আপনার কাছে অর্ডার আছে, কোর্টের অর্ডার, আপনি তুলবেন, নিশ্চয়ই তুলুন, কোনো অসুবিধা নেই। আপনি যে সময়টা দিন তাকে রিহ্যাবিলিট করুন। একজন হকার, তিনি গরিব মানুষ, তিনি যাবেন কোথায়? সরকারকে তো এই দিকটাকেও দেখতে হবে। আপনি তুলে দিলেন, আপনার কাছে বুলডোজার আছে, আপনি তুলে দিলেন। দিনের শেষে এটা করে সরকার যে পরিস্থিতিটা তৈরি করছেন, বহু মানুষকে কর্মহীন করার রাস্তা তৈরি করছেন। সরকার যদি ঠান্ডা মাথায় ব্যবস্থা একটু ভাবেন, চিন্তা করেন, এই কাজটাই করা যায় যদি এই উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে আরেকটু বিবেচনা করে কিভাবে তাকে রিহ্যাবিলিট করা যায়, তাকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায় তার বন্দোবস্ত। একাধিক সমস্যা, কিন্তু রাজ্যে যারা বিরোধী দলে আছে বর্তমানে, মমতা ব্যানার্জির দল, তারা কোনো রাজপথে নেই। এটা রাজপথে থাকার কথাও নয় তাদের। এই কথা তো প্রথম থেকেই বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো বিজেপিকে ক্ষমতায় আনার জন্য সম্পূর্ণভাবে দায়ী। মমতা ব্যানার্জির নৈতিক কোনো অধিকার আছে নাকি যে বিজেপির বিরুদ্ধে কথা বলার? উনি বলতে পারবেন? দুর্নীতিগ্রস্ত লোকেরা বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারেন না। নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলা যায় না, এটাই বিজেপি জানে খুব ভালো করে। সেই জন্যই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে বিজেপি যতদিন পর্যন্ত প্রয়োজন ছিল তাকে ব্যবহার করেছেন। তিনি রাজনীতিতে এখন পরিত্যক্ত হয়ে গেছেন, এখন তৃণমূল কংগ্রেস ইতিহাস, আর কোনো ব্যাপার নয়, তো চলে গেছে, ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, ক্লোজ চ্যাপ্টার, সেই জন্যই তো হয়ে যাচ্ছে। এটা তো আজকে বলে নয় তো। পশ্চিমবঙ্গে যখন আমরা বলে আসছিলাম যে এই ঘটনাগুলো যে ঘটছে, কথা বললে তাকে গ্রেপ্তার করা। আচ্ছা আপনি ভাবুন তো, এই যে শফিকুল, রোজিনা, শুদ্ধশীল, এরা প্রত্যেকেই এদের যে ইনক্লিনেশন সেটা বিজেপির দিকে আপনারা জানেন। বিজেপির পক্ষে তারা অনেক কথা বলেছেন, আবার অন্যদের পক্ষে হয়তো কথা বলেছেন, কিন্তু বিজেপির পক্ষে তাদের কথা অনেক বেশি বলেছেন। তা সত্ত্বেও সেই সময় তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছিল। আবার এখন আপনি দেখুন, এই ক্ষমতায় আসার পরেই গর্গ চট্টোপাধ্যায়, কী অভিযোগ আছে তার বিরুদ্ধে? কী অভিযোগ আছে? কথা বলা ছাড়া, লেখা ছাড়া কী অভিযোগ আছে? অম্বিকেশবাবুকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল, বা ওই শিলাদিত্য সারের দাম জিজ্ঞেস করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল, তানিয়া ভারদ্বাজকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে মাওবাদী, এসএফআই, এই টাউন হলে, ঠিক তেমনিভাবে আজও সেই একই জিনিস চলছে। কথা যদি অপ্রিয় হয়ে যায় তাকে গ্রেপ্তার করো, এটা তো চলে। তাহলে পার্থক্যটা কী হলো? বিজেপির থেকে তৃণমূলের পার্থক্য কী ছিল, আর তৃণমূলের থেকে বিজেপির পার্থক্য কী হলো? একই তো চলছে। আমি একটা কথা বললাম, সেটা কারোর পছন্দ হলো না, সেই জন্য আমায় গ্রেপ্তার করে দেবে, সরকার আছে বা পুলিশ আছে বলে। আমার আপত্তি এই জায়গায়। পুলিশ ফোর্সকে এইভাবে রেকলেসলি ব্যবহার করা উচিত নয়। আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি নিজে জানেন মমতা ব্যানার্জি কীভাবে একের পর এক মামলা তার বিরুদ্ধেও দিয়েছিলেন। হ্যাঁ, যদি ওই বীরবাহা হাসদাকে জুতো পেটা করা বলার পরে তো মামলাটা দেননি, মমতা ব্যানার্জি সরকার দেয়নি, বাকি অসংখ্য মামলা ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। ওনাকে মিটিং করতে দেওয়া হতো না, ফলে উনি পুলিশের এই অত্যাচারটা সহ্য করেছেন এবং আদালতে এসে উনি বহু মামলা করেছেন এবং আদালত সেখানে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে রায় দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী বলছেন সংবিধানের কথাকে মানব। আমি বলবো যে এটাকে বিবেচনা করুন, সংবিধানে যা বলা আছে সেটাকে রূপায়িত করুন। আমরা দেখেছি সারা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলোই বুলডোজার রাজ চলছিল, আর সেই
পশ্চিমবাংলায় দেখলাম যে একটা সম্প্রদায়ের উপরে টার্গেট করে পশ্চিমবাংলায় বুলডোজার রাজ শুরু হয়েছে। দেখুন, আমি বলবো বুলডোজার রাজ পশ্চিমবাংলায় যা শুরু হলো এটা ভয় দেখানোর জন্য। যে কোনো উচ্ছেদ বলুন, ডেমোলিশন বলুন, এই ধরনের প্রক্রিয়া যদি সরকারকে চালু করতে হয়, তার জন্য আইনে যা বলা আছে, যে সময়সীমা দেওয়া আছে, যে নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা আছে, শুনানি করার প্রয়োজনীয়তা আছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, এই সবটা দিয়ে তারপর যদি বন্দোবস্ত করা যায়, এরপরেই সিদ্ধান্ত হবে বাড়িটা ভাঙা হবে কীভাবে, হাতুড়ি মেরে ভাঙা হবে না বুলডোজার দিয়ে ভাঙা হবে। কিন্তু প্রথমেই যদি বুলডোজারটা চলে আসে, এই এতগুলো প্রক্রিয়া যা বললাম সেটা না ফলো করে, তাহলে সেটা আইনের শাসন থাকে না, তাহলে সেটা গাছবাড়ি হয়ে যায়। এবং যে কারণে দেখবেন এই আইনের শাসন না থাকার জন্যই এই যে তপসিয়াতে যে ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় ওটাকে স্থগিত করে দিয়েছে। আবার এটাও ঠিক যে এই কথাটা বলার অর্থ এই নয় যে বেআইনি নির্মাণের পক্ষে আপনি কথা বলবেন। বেআইনি নির্মাণ তৃণমূল কংগ্রেসের আমলে ব্যাঙের ছাতার মতন হয়ে গেছে। আজকে বেআইনি নির্মাণ আজ না হয় কাল আপনাকে অ্যাড্রেস করতেই হবে। কেন বেআইনি নির্মাণ বাড়বে শহরে, কারা লাভবান হলো? আপনি শুধুমাত্র বেআইনি নির্মাণ দেখতে পাচ্ছেন তপসিয়ায়, আপনি কই হাওড়ায় দেখতে পাচ্ছেন না তো? হাওড়া তো মেয়র ছিলেন রতিন চক্রবর্তী, বিজেপির, তৃণমূল কংগ্রেসের মেয়র, পরে বিজেপির নেতা। তার নিজের বাড়িই তো বেআইনি, মেয়র থাকাকালীন তিনি করেছেন। আমি এরকম অনেক বিজেপি নেতাদের জানি সেখানে সম্পত্তিতে বেআইনি নির্মাণ হয়ে আছে। আপনি করুন, আপনি আইন আনুক ব্যবস্থা নিন, আইন মোতাবেক ব্যবস্থা নিন, আপনি আইন ছাড়া ব্যবস্থা নেবেন না, সেটা তাহলে জঙ্গলের রাজ হয়ে যায়, জঙ্গলের রাজকে আটকাতে। পশ্চিমবঙ্গে বেকার যুবকরা রাস্তায় রাস্তায় ঘুরছে, চাকরি পাচ্ছেন না, ডিএ পাচ্ছেন না। আর যারা জনপ্রতিনিধি হচ্ছেন, আপনারা জানেন যে ইতিমধ্যে বিধানসভায় বেশ কিছু বিধায়ক শপথ নিয়েছেন, তারা শপথ বাক্য ভালো করে পড়তেও পারছিলেন না। হ্যাঁ, সেটা তো আপনি দেখেছেন যে কেন এরকম অবস্থা তৈরি হয়েছে। জনপ্রতিনিধি কারা হচ্ছেন, কারা শপথ বাক্য পড়তে পারছেন না, কাদের মানুষ নির্বাচিত করেছেন, সেটা তো আমরা বলে আসছি। এবং এটা তো সত্যি কথা যে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গ বিধানসভাটা দেখে আপনার কি মনে হয়েছিল ওটা বিধানসভা? আজকে অন্ততপক্ষে বিধানসভাতে দুটো আলোচনা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। 15 বছর ধরে বিধানসভার বুকে তো তৃণমূল আর বিজেপির এমএলএরা গিয়ে মারামারি করতো আর বাইরে বেরিয়ে আসতো। এর বাইরে তো আমরা কাউকে দেখিনি। প্রথমত মুখ্যমন্ত্রীও থাকতেন না বিধানসভায়। আপাতত এই 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 সংস্কৃতিটার পরিবর্তনটা আমরা চাই, কাঙ্ক্ষিত পরিবর্তন ওটা হোক। তারপর বিধানসভায় মানুষ কথা বলবেন, জনপ্রতিনিধিরা কথা বলবেন, এইটুকু হোক। সমালোচনা হবে, বিতর্ক হবে। আর যদি কেউ উচ্চারণ করতে না পারেন, মানুষকে দেখতে হবে আপনি কাদের পাঠাচ্ছেন। যদিও কে কতটা ভালো বাংলা পড়তে পারছেন, ইংরেজি পড়তে পারছেন, জনপ্রতিনিধি হবার ক্রাইটেরিয়া এটা নয়, বা হতেও পারে না। তিনি জনগণের সাথে সম্পৃক্ত আছেন কিনা সেটা ওটা দেখতে ভালো লাগে, ভালো ইংরেজি বললো, ভালো বাংলা বললো। কিন্তু যারা রাজনৈতিক দল তাদেরও চিন্তা করা উচিত আমরা কাদেরকে নমিনেশন দিচ্ছি। শেষ প্রশ্ন করবো, রাজনীতি মানে রাজার নীতি, সেই রাজার নীতিটা কি কার্যত অশিক্ষিতর হাতে চলে যাচ্ছে বলে মনে হয়? আমি আবার বলবো, এই অশিক্ষিত শিক্ষিত এই কথাগুলো বলা বন্ধ করুন। আপনি কে শিক্ষিত ডিসাইড করবার? আমাদের দেশে এইগুলো থেকেই আরএসএসের চাষ হয়েছে, যে অশিক্ষিত শিক্ষিত বলা। কে ঠিক করবে কে অশিক্ষিত আর কে শিক্ষিত? কোন আইনে আছে এই লোকটা শিক্ষিত বলবার জন্য? ডিগ্রি থাকলে শিক্ষিত বলা যায়? মমতা ব্যানার্জি তো ডিলিটও পেয়েছেন, শিক্ষিত বলবেন আপনি? মমতা ব্যানার্জি তো কলকাতা ইউনিভার্সিটির ডিলিট পেয়েছিলেন, আলাপনের বউ দিয়েছিল তেল দেওয়ার জন্য। আলাপনকে মনে আছে? চামচে ছিল আলাপন, ওর বউ ডিলিট দিয়েছিল মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে আপনি শিক্ষা কিসের জন্য পেয়েছিলেন জানেন? সাহিত্যকর্মে ওনার অবদানের জন্য। এই হাইকোর্টে মামলা হয়েছিল, যে ডিলিট দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে, সেই ডিলিট দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে শিক্ষিত বলবেন আপনি? বলবেন না। কিন্তু সুতরাং এই বিতর্কটার মধ্যে গিয়ে লাভ নেই। যেটার দিকে যেতে হবে, আজকে দাঁড়িয়ে মানুষের জল জমিন জঙ্গলের কথা যেমনভাবে তার সুরক্ষার কথা বলতে হবে, অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলতে হবে। সরকার যে কাজের জন্য এসেছে, সরকার ডায়লগ দেওয়ার জন্য আসেনি, তার জন্য পরিবর্তন করা হয়েছে। আমি যার জন্য বললাম, দেখুন এই এই ইমাম ভাতা পুরোহিত চলে গেছে, আমি হ্যাপি। বিধানসভায় অধিবেশন বসেছে, হ্যাপি। বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, হ্যাপি। এ নিয়ে কোনো ভুল নেই। কিন্তু একই সঙ্গে সরকারকে আবার দেখতে হবে, যেভাবে আইনের শাসনকে না মেনে বুলডোজার চালানো হচ্ছে, সেটা সরকার যদি শুধরে দেন সরকারের পক্ষে ভালো। আজকে যে ধরনের বিষয়কে ছড়ানো হচ্ছে সেটা যদি শুধরে দেন সরকারের পক্ষে ভালো। নইলে আমাদের তো একটা সরকার 7 দিন এসছে, 10 দিন এসছে, আজকে হয়তো সেই জায়গাটা নেই। একটা হানিমুন পিরিয়ড থাকে, তারপর তো সরকারের বিরুদ্ধে মানুষের মতামত তৈরি হবে। সরকারকেও সচেতন থাকতে হবে সে বিষয়ে। এবং এক্ষেত্রে শুভেন্দুবাবু জানেন, আমার মনে হয় উনি অভিজ্ঞ ব্যক্তি এই বিষয়ে। ওনার যথেষ্ট রাজনীতির অভিজ্ঞতা আছে, যথেষ্ট নিজের অভিজ্ঞতা আছে। আমার ধারণা উনি এইটুকু আমাদের কথাকে শুনবেন, গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন, আশা করব। এবং না হলে আমি আবার বলেছি যে লড়াই, বিজেপি বিরোধী লড়াই, প্রথম থেকে কথা রাজনৈতিক লড়াই, সেই লড়াই চলছে। এখন 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন হানিমুন পিরিয়ড চলবে, তারপর বোঝা যাবে।